মাত্র 13 বছরের একটা মেয়ের হাতে খুন হতে হলো মাকে। গত কয়েকদিন ধরে এই হেডলাইন্সটাই চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে, যেখানে ক্লাস 8-এ পড়া একটা 13 বছরের মেয়ে 54 বছর বয়সী এক মহিলাকে খুন করে শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? মৃতা মহিলাটি সম্পর্কে এই খুন মেয়েটির মা। এই সেই মা যিনি মেয়েটিকে মাত্র 3 দিন বয়সে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন। এই সেই মা যিনি স্বামীর মৃত্যুর পর কুড়িয়ে পাওয়া মেয়েটিকে বুকে আগলে ধরে বড় করেছিলেন। কিন্তু অবশেষে সেই বিশ্বাসঘাতক মেয়ে কি করলো? নিজের 2 বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে ওই মাকেই খুন করে ফেললো সোনার গয়না আর টাকার নেশায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, যাকে খুন করা হয়েছিল সেই মহিলার মৃত্যুর কোনো পোস্টমর্টেম অবধি করা হয়নি। কারণ ওই 13 বছর বয়সী মেয়েটি গোটা ঘটনাটাকে এমন ভাবে সাজিয়েছিল যাতে মনে হয় মহিলাটির হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু অবশেষে একটা গোপন ইনস্টাগ্রাম কনভারসেশনই সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দিল এই কেসের। ফলে ওই মহিলার সৎকারের প্রায় 2 সপ্তাহ পর পুলিশের হাতে ধরা পড়লো খুনটা। যদি আমি আমার এই চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের নানান মার্ডার মিস্ট্রি নিয়ে কথা বলেছি, কিন্তু আজ আপনাদের সামনে আমি যে ঘটনাটা তুলে ধরতে চলেছি, এমন ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ঘটনা আমি অন্তত আজ অবধি দেখিনি। আর এই ঘটনাটাই আমি আরো চমকে গেছি মায়ের খুনে অভিযুক্ত ওই মেয়েটির বয়সটা জানার পর। 13 বছরের একটা মেয়ে, জাস্ট 13। যে বয়সে আমরা টিভির সামনে বসে হাঁ করে গোপাল ভাঁড় কিংবা টম এন্ড জেরি দেখতাম, সেই বয়সের একটা মেয়ে নাকি 2 পুরুষ বন্ধুর সঙ্গে মিলে নিজের মাকেই খুন করে দিল। গোটা বিষয়টা কি সাংঘাতিক ভাবতে পারছেন? এরপর তো বাড়ির বাচ্চাদের উপরেও লোকের ভরসা উঠে যাবে। কিন্তু ঠিক কোন কারণে একটা 13 বছর বয়সী মেয়ে নিজের মাকে খুন করলো? আর খুন করার 2 সপ্তাহ পর কিভাবে বা সে পুলিশের জালে ধরা পড়লো? আর কেনই বা মহিলাকে সৎকারের আগে তার পোস্টমর্টেম করা হলো না? চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেই গা শিউড়ে দেওয়া উত্তরগুলোই খোঁজার চেষ্টা করি। ভিডিও শুরুতেই আমরা এই মেয়েটির একটি নামকরণ করে নিচ্ছি, কারণ তাতে কাহিনীটির বর্ণনা দিতে সুবিধা হবে। এবার যেহেতু এই কেসটা আদালতে বিচারাধীন, ফলে মেয়েটির আসল নাম নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাই ধরে নিচ্ছি মেয়েটির নাম কিয়ারা। ঘটনার সূত্রপাত আজ থেকে 13 বছর আগে, যখন জন্মের পরেই মাত্র 3 দিন বয়সী কিয়ারাকে ওর আসল বাবা মা ওড়িশার ভুবনেশ্বর শহরের একটা শুনশান গলিতে ফেলে রেখে পালিয়েছিল। সেদিন রাতে ওই গলি দিয়ে ফিরছিলেন রাজলক্ষ্মী কর এবং ওর স্বামী। এই রাজলক্ষ্মী দেবী হলেন সেই দুর্ভাগা মা। বিয়ের অনেক বছর পেরিয়ে গেলেও কিছুতেই সন্তান হচ্ছিল না রাজলক্ষ্মী দেবী এবং ওর স্বামীর। বিভিন্ন ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়েও শেষ অবধি ফলাফল সেই একই আসছিল। তাই আজ থেকে 13 বছর আগের ওই রাতে রাস্তায় একটা 3 দিন বয়সী ফুটফুটে কন্যা সন্তানকে দেখে মন কেঁদে ওঠে রাজলক্ষ্মী দেবীর। তাই তিনি ও তার স্বামী মিলে সিদ্ধান্ত নেন ওই মেয়েটিকে দত্তক নেওয়ার। কিন্তু এই ঘটনা ঠিক 1 বছরের মধ্যেই রাজলক্ষ্মী দেবীর স্বামী মারা যান। ফলে ওই একরত্তি শিশুটিকে নিয়ে অকুল পাথারে পড়েন রাজলক্ষ্মী দেবী। কিন্তু তবুও তিনি হাল ছাড়েন না। জীবনের এই অন্ধকার সময়েও রাজলক্ষ্মী দেবী সিদ্ধান্ত নেন তিনি নিজের মেয়ে কিয়ারাকে একা মানুষ করবেন। মেয়েকে সঠিকভাবে মানুষ করার জন্য রাজলক্ষ্মী দেবী ভুবনেশ্বর ছেড়ে পারালা খেমন্ডি অথবা ওড়িয়া ভাষায় পালাসা খেমন্ডি শহরে পাড়ি দেন। আর এর একমাত্র কারণ, তিনি কিয়ারাকে এখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো নামজাদা স্কুল থেকে পড়াতে চেয়েছিলেন। এই পালাসা খেমন্ডি শহরে এসে রাজলক্ষ্মী দেবী একটি বাড়ি ভাড়া নেন এবং সেখানেই ধীরে ধীরে কিয়ারাকে বড় করে তোলেন। কিন্তু তারপর আচমকা কি এমন হলো যে রাজলক্ষ্মী দেবীকে সেই আদরের মেয়ের হাতেই খুন হতে হলো? এবার সেটাই বলবো। 54 বছর বয়সী রাজলক্ষ্মী দেবীকে দেখে বাহ্যিকভাবে সুস্থ মনে হলেও ভিতরে ভিতরে তিনি লড়াই করছিলেন হৃদয়জনিত সমস্যার সঙ্গে। এই কথা কিয়ারা খুব ভালো করেই জানতো যে রাজলক্ষ্মী দেবীর প্রতিবেশী এবং আত্মীয়রা জানে তিনি নিয়মিত হার্টের সমস্যা নিরাময়ের ওষুধ খান। এবার আসি সেই অভিশপ্ত দিনের প্রথম নাটকীয় পর্বে, যেটা কিয়ারা তার সমস্ত আত্মীয়দের বিশ্বাস করাতে চেয়েছিল। কি সেই নাটকীয় পর্ব? কিয়ারার প্রাথমিক বয়ান অনুযায়ী এবছর 29 এপ্রিলের রাত্রিবেলা হঠাৎই বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয় রাজলক্ষ্মী দেবীর। পাশাপাশি শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। এরপর অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন রাজলক্ষ্মী দেবীর শারীরিক অবস্থার উন্নতি হয় না, তখন কিয়ারা আশেপাশের প্রতিবেশীদের কাছে সাহায্য চায়। প্রতিবেশীরা এসে দেখে রাজলক্ষ্মী দেবী বিছানায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তাই সঙ্গে সঙ্গে ওকে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই রাজলক্ষ্মী দেবীকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এবার প্রশ্ন আসতেই পারে, হাসপাতাল কর্তৃপক্ষ কেন রাজলক্ষ্মী দেবীর পোস্টমর্টেম করালো না? উত্তরটা খুব সহজ। একটা 13 বছরের পিতৃহীন বাচ্চা মেয়ে যদি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলে যে তার মায়ের হার্টের সমস্যা ছিল, কিছুক্ষণ আগে সেই মা আচমকাই বুক চেপে কাতরাতে শুরু করেছিল, তাই ওকে এখানে আনা হয়েছিল। আর বাচ্চাটির এই কথাতে যদি প্রতিবেশীরাও সায় দেয়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন যেচে পোস্টমর্টেমের কথা বলবে? ফলে হাসপাতাল থেকে ময়নাতদন্ত না করেই রাজলক্ষ্মী দেবীর ডেড বডি রিলিজ করে দেওয়া হয়। এদিকে কিয়ারাও তড়িঘড়ি ভুবনেশ্বরে থাকা নিজের আত্মীয়দের খবর দিয়ে রাজলক্ষ্মী দেবীর মৃতদেহটি ভুবনেশ্বরে নিয়ে চলে যায় সৎকার করানোর জন্য। কিয়ারা তৈরি করা ওই হার্ট অ্যাটাকের থিওরিটি রাজলক্ষ্মী দেবীর বাড়ির লোকজনও মেনে নেন। ফলে তারা সবাই মিলে রাজলক্ষ্মী দেবীর সৎকার কার্য সম্পন্ন করেন। তবে এই সব কিছুর মধ্যেই রাজলক্ষ্মী দেবীর ভাইয়ের মনে একটা খটকা তৈরি হয়।
আর সেই খটকা থেকেই এই কেসের গোটা গতি প্রকৃতিটা মাত্র 2 সপ্তাহের মধ্যে বদলে যায়। কি সেই খটকা, আর কিভাবেই বা মৃত সৎকার হওয়ার 2 সপ্তাহ পর আসল খুনিদের পাকড়াও করলো পুলিশ, এবার সেটাই জান। রাজলক্ষ্মী করে সৎকার সম্পন্ন হওয়ার পর ততদিনে প্রায় 2 সপ্তাহ কেটে গেছিল, কিন্তু রাজলক্ষ্মী দেবীর ভাই শিবপ্রসাদ মিশ্রার মনে সেই 30 এপ্রিল থেকে একটা খটকা কাজ করছিল। শিবপ্রসাদ বাবুর বারংবার মনে হচ্ছিল তার দিদির মৃত্যুটাকে যতটা সহজভাবে বলা হচ্ছে হয়তো ততটাও সহজ নয় সেটা। কিন্তু কার উপর সন্দেহ করবেন তিনি? দিদির স্বামী নেই, সম্বল বলতে দত্তক নেওয়া ওই 13 বছরের ছোট্ট একটা মেয়ে, ওইটুকু মেয়ের উপর কি আর সন্দেহ করা যায়? আমরা হলে যে ভুলটা করতাম, শিবপ্রসাদ বাবু সেই ভুলটা করেননি। তিনি নিজের ভাগ্নিকে সত্যি সত্যি সন্দেহের চোখে দেখা শুরু করেন। কিন্তু সেটা কেন, এটা কিছুটা পরে বলছি। ঘটনাটা ঘটে 13ই মে রাতে। রাজলক্ষ্মী দেবীর মৃত্যুর পর কিয়ারা সেই সময় ভুবনেশ্বরে শিবপ্রসাদ বাবুর বাড়িতেই থাকছিল। ওই দিন সন্ধ্যায় কিয়ারা বাড়ি থেকে বাইরে বেরোতেই শিবপ্রসাদ বাবু কিয়ারার ঘরে ঢোকে। বেশ খানিকক্ষণ এদিক ওদিক খোঁজার পর হঠাৎই কিয়ারার একটা পুরনো ব্যাগ থেকে একটা মোবাইল ফোন খুঁজে পান শিবপ্রসাদ। তবে সন্ধ্যায় বেরোনোর সময় কিয়ারা নিজের ফোনটা নিয়েই বেরিয়েছিল। তাহলে এই ফোনটা কার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শিবপ্রসাদ বাবু ফোনটা অন করেন, আর তারপরেই কিয়ারার ইনস্টাগ্রাম চ্যাট দেখে গোটা শরীর শিউরে ওঠে শিবপ্রসাদ বাবু। কারণ তিনি দেখেন 13 বছরের ওই বাচ্চা মেয়েটা ওখানেই দুটো ছেলের সঙ্গে মিলে রাজলক্ষ্মী দেবীকে খুন করা এবং ওর সোনা এবং ক্যাশ টাকা লুট করার সমস্ত প্ল্যান স্পেসিফিক ভাবে ছকে রেখেছে। এই ইনস্টাগ্রাম চ্যাটটা হাতে আসতেই কাউকে কিচ্ছু না বুঝতে দিয়ে পরের দিন অর্থাৎ 14ই মে সকালবেলা শিবপ্রসাদ বাবু সোজা গিয়ে হাজির হন পারালা খেমুন্ডি থানায়। আর তারপরেই সেই ইনস্টাগ্রাম চ্যাটের উপর ভিত্তি করেই পুলিশের জালে ধরা পড়ে কিয়ারা এবং তার 2 পুরুষ সঙ্গী। কিন্তু কিয়ারার এই 2 পুরুষ সঙ্গী আসলে কারা ছিল, আর কেনই বা তারা সবাই মিলে রাজলক্ষ্মী দেবীকে খুন করার সিদ্ধান্ত নিল? চলুন তাহলে এবার সেই গা শিউরে দেওয়া সত্যি ঘটনাটারই মুখোমুখি হই আমরা। 13 বছর বয়সী কিয়ারার সঙ্গে 21 বছর বয়সী গণেশ রাত নামের এক স্থানীয় মন্দিরের পূজারীর সম্পর্ক গড়ে ওঠে ইনস্টাগ্রাম মারফত। এই গণেশ রাতের একটা 20 বছর বয়সী বন্ধুও ছিল, যার নাম দীনেশ সাহু। গণেশের পাশাপাশি দীনেশের সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তোলে 13 বছর বয়সী কিয়ারা। এবার সেই প্রেমের সম্পর্ক ধীরে ধীরে কোন পর্যায়ে পৌঁছয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আমার এটা ভাবলেও অবাক লাগছে যে একটা 13 বছরের বাচ্চা মেয়ে নিয়মিতভাবে তার চেয়ে প্রায় 6-7 বছরের বড় 2জন পুরুষের সঙ্গে। যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলতেও আমার রুচিতে বাজছে। এবার কিয়ারার এই 2জন পুরুষের সঙ্গে মেলামেশা করার বিষয়টা যখন রাজলক্ষ্মী দেবী জানতে পারেন, তিনি খুব স্বাভাবিকভাবে ভীষণ রেগে যান। কারণ তিনি শুধুমাত্র কিয়ারাকে ভালো স্কুলে পড়ানোর জন্য ভুবনেশ্বর ছেড়ে পারালা খেমুন্ডি শহরে গিয়ে উঠেছিলেন। এবার সেই কিয়ারাই যদি পড়াশোনা লাটে তুলে 13 বছর বয়সে এমন কাণ্ড ঘটিয়ে বেড়ায়, তাহলে মা হয়ে রাজলক্ষ্মী দেবীর রাগ দেখানোটা তো স্বাভাবিক। আর কিয়ারার এই বিষয়টা নিয়ে রাজলক্ষ্মী দেবী নিজের ভাই শিবপ্রসাদ মিশ্রার সঙ্গেও আলোচনা করেছিলেন। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে শিবপ্রসাদ বাবু নিজের ভাগ্নের উপর সন্দেহ করছিলেন, সেটার পিছনে পসিবল রিজন এটাই ছিল। কিন্তু প্রেমে আপত্তি তো অনেক মা বাবাই জানায়, তাহলে সেটার জন্য রাজলক্ষ্মী দেবীকে খুন কেন হতে হলো? আর কিভাবেই বা একজন জলজান্ত মানুষকে এতটা নিখুঁত ভাবে খুন করলো কিয়ারা, গণেশ রাত এবং দীনেশ সাহু মিলে? চলুন তাহলে এবার 29 এপ্রিল রাতের সেই নৃশংস হত্যালীলা সম্পর্কে বিস্তারে জেনে নিই। কিয়ারার সঙ্গে গণেশ ও দীনেশের এই সম্পর্কে রাজলক্ষ্মী দেবীর বারংবার বাধা সৃষ্টি করাটা ভালো লাগেনি গণেশের। তাই সে কিয়ারাকে বলে, আমাদের যদি একসঙ্গে থাকতে হয় তাহলে তোমার মাকে সরাতে হবে। পাশাপাশি তুমি বলেছিলে তোমার মায়ের কাছে বেশ কিছু সোনার গয়না আর টাকা পয়সাও রয়েছে। ওই মহিলা না থাকলে সমস্ত গয়না টাকা আমাদের হয়ে যাবে, তখন আমাদের একসঙ্গে থাকাটা কেউ আটকাতে পারবে না। ব্যাস, প্রেমিকের থেকে পাওয়া এই মারণ উপদেশই এক লহমায় মাথা ঘুরিয়ে দেয় কিয়ারার। সে ভুলে যায় সেই মায়ের কথা যে ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বুকে আগলে রেখে এতদিন বড় করে তুলেছে। সেই সময় কিয়ারার নিজের পালিকা মাকে শত্রু বলে মনে হতে শুরু করে। তাই সে গণেশ ও দীনেশের সঙ্গে মিলে নিজের দ্বিতীয় ফোন থেকে ইনস্টাগ্রামে রাজলক্ষ্মী দেবীকে খুন করার ছক কষা আরম্ভ করে। সেই ছক অনুযায়ী 29 এপ্রিল রাতে খাবার গরম করার সময় কিয়ারা নিজের হাতে রাজলক্ষ্মী দেবীর খাবারে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর মায়ের সঙ্গে একই টেবিলে বসে হাসতে হাসতে খাবারও খায় কিয়ারা। একটা 13 বছরের মেয়ে এতটাই নিখুঁত অভিনয় করে যে রাজলক্ষ্মী দেবী বুঝতেও পারে না যে এই খাবারই তার জীবনের শেষ খাবার হতে চলেছে। ডিনার শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিছানায় শোয়া অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন রাজলক্ষ্মী দেবী।
দেবী। আর সেটা বুঝতে পেরেই গণেশ ও দীনেশকে কল করে কিয়ারা। কিয়ারার ফোন পেতেই ওরা দুজনে কিয়ারাদের বাড়িতে চলে আসে। কিয়ারা দরজা খুলে ওদের বাড়ির ভিতরে ঢোকায়। এদিকে রাজলক্ষ্মী দেবী তখন খাটে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর গণেশ, দীনেশ ও কিয়ারা রাজলক্ষ্মী দেবীর ঘরে ঢোকে আর তারপর রাজলক্ষ্মী দেবীর পাশে পড়ে থাকা বালিশটা দিয়েই ওর মুখের উপর চেপে ধরে। শরীরে ক্রমশ অক্সিজেন কমে আসায় রাজলক্ষ্মী দেবীর ঘুমের ঘোর কাটতে শুরু করে। তবে বডিতে অনেকটা সেডেটিভ থাকায় তিনি নর্মাল মানুষদের মতো ওই মারণ আক্রমণ প্রতিহত করতে পারেন না। তা সত্ত্বেও উনি যতটা সম্ভব হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তখন গণেশ আরো শক্ত করে রাজলক্ষ্মী দেবীর মুখে বালিশটা চেপে ধরে। দীনেশ এগিয়ে এসে চেপে ধরে রাজলক্ষ্মী দেবীর হাত। আর অন্যদিকে যে একরত্তি মেয়েটাকে মাত্র 3 দিন বয়সে রাজলক্ষ্মী দেবী রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলেন, সেই মেয়েটি সজোরে রাজলক্ষ্মী দেবীর পা দুটো চেপে ধরে। এরপর আর কি, 3টে মানুষের সাঁড়াশি আক্রমণের সঙ্গে পেরে না উঠে একটা সময়ের পর কোলে ঢলে পড়েন রাজলক্ষ্মী দেবী। এরপর কিয়ারা গণেশ ও দীনেশকে বাড়ি থেকে বের করে দেয় আর তারপরে চিৎকার করে ডাকতে আরম্ভ করে প্রতিবেশীদের। প্রতিবেশীরা ছুটে আসে। কিয়ারা তাদের রাজলক্ষ্মী দেবীর হার্ট অ্যাটাকের কথা বলে। আর তারপর কি কি হয় সেটা তো ভিডিওতে আগেই বলেছি। হ্যাঁ, ঠিক এইভাবে কিয়ারাও তার 2 বয়ফ্রেন্ডের হাতে বিনা অপরাধে 54 বছর বয়সে প্রাণ হারাতে হয় ওড়িশার রাজলক্ষ্মী করকে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা ভারতবর্ষ শিউরে ওঠে। খেয়াল করে দেখবেন আমাদের চারপাশে রক্ত কথা বলে নামক একটা প্রচলিত কথা রয়েছে, যার মাধ্যমে মানুষ বোঝাতে চায় যে মানুষের স্বভাব, চরিত্র এবং আদব কায়দা কেমন হবে সেটার অনেকটাই নির্ভর করে তার শরীরে বয়ে চলা মা বাবার রক্তের ওপর। তবে এই কথা বহু ক্ষেত্রে সঠিক হয় না। অনেক বড় বড় পুলিশ অফিসারের ছেলে মেয়েও চোর হয়, আবার অনেক খুন আসামির সন্তানও বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের প্রাণ বাঁচায়। তবে রাজলক্ষ্মী দেবীর কেসের ক্ষেত্রে এই কথাটা বারংবার উঠে আসছে, কারণ ওই 13 বছর বয়সী মেয়েটা রাজলক্ষ্মী দেবীর নিজের মেয়ে নয়। জনতার বক্তব্য, যদি ওই মেয়েটি রাজলক্ষ্মী দেবীর নিজের মেয়ে হতো তাহলে সে কিছুতেই মাকে খুন করার মতো নৃশংস সিদ্ধান্ত নিতে পারত না। কিন্তু কে যে কখন কি পেরে যায় সেটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই এক্ষেত্রে দত্তক সন্তানের চেয়েও যে বিষয়টা নিয়ে বেশি করে কথা বলা উচিত সেটা হলো একটা 13 বছর বয়সী কিশোরীর খুনের মানসিকতা। কিভাবে একটা 13 বছরের মেয়ে কাউকে এতটা ঠান্ডা মাথায় খুন করতে পারে, আর কিভাবে বা সে পেশাদার অভিনেত্রীর মতো আশেপাশের সবাইকে বোকা বানিয়ে একটা পোস্টমর্টেম ছাড়াই সেটিকে সৎকার করে ফেলতে পারে। আজ এইটুকু একটা মেয়ে যদি এমন ঘটনা ঘটাতে পারে তাহলে সেটাই সমাজের জন্য সবচেয়ে অ্যালার্মিং একটা বিষয় হওয়া উচিত। 13টা বছরের ভালোবাসা, 13টা বছরের যত্ন, 13টা বছরের মায়া, মেয়েটা এক লহমায় সব ভুলে গেল শুধুমাত্র বাইরের একটা ছেলের কথা শুনে। আর সেটাই বা কে? ইনস্টাগ্রামে আলাপ হওয়া একটা বন্ধু। সমাজ যদি ক্রমশ এই পথে এগোতে থাকে তাহলে সেদিন আর খুব বেশি দেরি নেই যখন ঘরের বাইরের বিপদের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠবে ঘরের ভিতরে থাকা বাচ্চারা। তাই নিজের সন্তান অথবা নিজের নিকট আত্মীয়ের সন্তানদের হাতে নির্দ্বিধায় মোবাইল তুলে দেওয়ার আগে একটু সাবধান হন। একটা স্ট্যাটিস্টিক্স দিলে এক্ষুনি চমকে যাবেন। চাইল্ড এক্স নামক একটা ওয়েবসাইটের সমীক্ষা অনুযায়ী গোটা পৃথিবীতে প্রতি 4 জনের মধ্যে 1 জন টিনেজ মেয়েকে অনলাইনে নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব দেওয়া হয় এবং পাশাপাশি তাদের বিভিন্ন রকম সেক্সুয়াল অ্যাক্টেও অর্থের বিনিময়ে অংশগ্রহণ করার লোভ দেখানো হয়। হ্যাঁ, এই পরিসংখ্যানটা ঠিক এতটাই ভয়ানক। এবার আমার কাজ এটা আপনাদের সামনে তুলে ধরা, তাই আমি সেটাই করলাম। বাকি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বটা সম্পূর্ণরূপে আপনাদের ওপর। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।